বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা বলছে, গেল সপ্তাহের দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একটা সরকার, স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে। ডাবল অ্যাকশন শুরু হয়েছে। বিচারপতি মানিকের একটা দুর্ঘটনা ঘটেছে, তার নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটিকে বলা হয় যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায় কম হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আপনারা জানেন যে আগে আমাদের বাংলাদেশ ভারতের কাছে জিম্মি ছিল, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ স্বাধীন। যেমন আমাদের বাংলাদেশের সীমানায় আমাদের যে বিজিবি, দেখতেন যে প্রায় সময় বিজিবির সঙ্গে বিজিবিরা বিএসএফের কাছে সবসময় মাথা নত করে থাকতেন, কিন্তু এখন আর তা নয়। এখন কিন্তু পাটকেলের বিপরীতে ইট কিন্তু মারা হচ্ছে বর্তমানে। দর্শক, আমাদের বাংলাদেশের বর্তমানে খুবই ভয়াবহ দৃশ্য চলছে। বাংলাদেশে বন্যা কবলিত অবস্থায় আছে মানুষজন। ভারত থেকে পানি এসে আমাদের বাংলাদেশের প্রায় 8 থেকে 9টি জেলা পানিতে ডুবে আছে। মানুষের অবস্থা খুবই ভয়াবহ। এই বিষয় নিয়ে অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এ বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, আমরা সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে দেখব যে এখন বর্তমানে কিন্তু বিজিবি কোনোভাবে থেমে নাই। বিএসএফের সঙ্গে তাদের সঙ্গে সংঘর্ষ কিন্তু লেগেই আছে। এ বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অনেক বড় বড় রাজনীতিবিদরা। দর্শক, তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা বলছে, গেল সপ্তাহের দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ভারত বাংলাদেশের মাঝে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের গণমাধ্যমের দাবি, গেল বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের সময় তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের দাবি, গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। আর বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা। বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজিপি বাধা দেয়, তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। একই সাথে সীমান্তে বিপুল পরিমাণের কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এর আগে 5 ভারতীয় নৌ অপারেটর বাংলাদেশের জলসীমায় ঢুকে গেলে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। তবে যথারীতি ভারতের দাবি, গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণেই নাকি নৌকাগুলো অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4156 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অনেক বাংলাদেশির, যার কোনো বিচারই কখনো বাংলাদেশ পায়নি। 2011 সালে কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারে বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশের ছবি আলোড়ন তুলেছিল দেশ বিদেশে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে 15 বছর বয়সী ফেলানীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারের উপর।
শুধু ফেলানি নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে 2014 থেকে 23 পর্যন্ত গত 9 বছরের সীমান্তে বিএসএফ এর হাতে 245 বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এসব ব্যাপারে বরাবরই নিশ্চুপ ছিল শেখ হাসিনা সরকার, আর এই বিচারহীনতাই সীমান্ত হত্যাকে উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল 5 আগস্ট গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। শেখ হাসিনার ভারত প্রীতি মনোভাবের কারণে বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আর মাথা নত নয়, জবাব দিতে হবে সব অন্যায়ের। আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কঠোর অবস্থান নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। একটা সরকার, স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে। আমরা যে দলই করি দেখেন, এই বাংলাদেশটা তো আমরা চাই আমাদের সবার সাথে মিত্রতা থাকবে। মিত্রতার মানে এই না যে কিল আমারে দিলে আমি পিঠ পাইতে দেবো, আর আমি কিল দিতে গেলে এরা উল্টার চোখ রাগাবেন, আমি হলো না 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 আমার দেওয়ার দরকার নাই, আপনি যে দিচ্ছেন তাতে আমি খুশি। এই ভূমিকায় দীর্ঘদিন যাবত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্কগুলো চলছিল, আর তারা ভাইবা নিতেছিল যে না এরা তো ছোট রাষ্ট্র, আমরা এদের বস। কেন বাবা, তোরা কি আমরা খাওয়াস না পরাস? নিজেদের দেশের স্বার্থ যার যার মতন করে বুঝা নিচ্ছিল। তবে এবার সেই খেলা শেষ, ডাবল অ্যাকশন শুরু হয়েছে। একটা কূটনৈতিকভাবে, আরেকটা আমাদের বাংলাদেশের হ্যাকাররা শুরু করছে। আগে কূটনৈতিক একটা বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে বন্যা পরিবর্তিত আর আফটার বন্যা যে জেলাগুলো আছে, বিভিন্ন জায়গায় আমাদের সরকারের প্রধান উপদেষ্টারা বা পাশাপাশি যারা আছেন তারা কমিউনিটি করেছেন এবং অনেকে সরাসরি ভিজিট করেছেন, সেনাপ্রধানও ভিজিট করেছেন। তবে এই বিষয়টার যিনি অথেন্টিক দায়িত্বশীল ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাহস আছে ম্যাডামের, বোঝা গেছে। তিনি আপনার গতকালকে সিলেটের বন্যা কবলিত মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকা শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একটা ব্রিফিং করেন। সেখানে তিনি বলছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, মানে ভারতে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে করে ভাটির দেশের লোকজন প্রস্তুতি নিতে পারে। কিন্তু এই বিষয়টি জানানোর ব্যাপারে ভারত কোনো রকম মানে কি বলে যে রুলস ফলো করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে, কিন্তু কেন সেটা তারা পালন করলো না, বিষয়টাকে ফার্দার ইনভেস্টিগেশন নেওয়া হচ্ছে। তিনি বলছেন, এবারের বিষয় থেকে আমরা যা দেখছি, শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে, ভারতের সাথে প্রায় সম্ভবত অনেকগুলো নদী আমাদের কানেক্টিভিটিতে আছে, সেগুলোর সব কয়টার ব্যাপারে এবার পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে আমরা বিষয়টা নিয়ে মানে কি বলা হয় যে কাউন্টারে যাচ্ছি। তিনি বলছেন যে ভারতীয় যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বার্তা দিয়েছে কোনটা, ভবিষ্যতে যদি কখনো ভারতে এমন অবস্থানের পরিস্থিতি তৈরি হয়, তারা এটা ছাড়তে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগাম সতর্কতা দিতে হবে, সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে একটা নোটিশ পাঠিয়েছেন। ভবিষ্যতে যেন এমন ব্যবস্থা না হয়, সেজন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। তিনি বলছেন, প্রাকৃতিক সমস্যা আসবেই, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্য সৃষ্ট সমস্যা না হয় তা ভারতকে নিশ্চিত করতে হবে। তো এছাড়া তিনি বালুখেকু যারা আছেন, প্রত্যেক এলাকাতে এটা আছে, সেটা সম্পর্কে তিনি এখানে বক্তব্য দিয়েছেন। এবার অ্যাকশন 2 চালিয়েছে আমাদের হ্যাকার গ্রুপরা। বাংলাদেশের পোলাপাইন এই পর্যন্ত ভারতের 12টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাক করেছে, এবং সেই গণমাধ্যমগুলো যারা বাংলাদেশের এই বন্যার দৃশ্য দেখে রং তামাশা করতেছিল, নিজেদেরকে প্রভু প্রভু ভাবতেছিল, তাদের কিন্তু পুঙ্গি বাজায় দিচ্ছে আমগো পোলাপাইনেরা। মাশাআল্লাহ যথেষ্ট আগাই গেছে। বিচারপতি মানিকের একটা দুর্ঘটনা ঘটেছে, তার নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটিকে বলা হয় যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন। এই জন্য তাকে কারাগারের বদলে তিনি এখন হাসপাতালে আছেন। তার অস্ত্রোপচার হয়েছে গত রাতেই। প্রশ্ন হচ্ছে যে আসলে তিনি কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন, কে তাকে আঘাত করলো, এটি নিয়ে কিন্তু একটা মানে ধূম্রজাল তৈরি হয়েছে। আমরা যে ভিডিওগুলো দেখলাম আদালত চত্বরে, সেখানে একটি দেখছি যে তাকে যেই কিল ঘুষি মারা হচ্ছে বা চড়থাপ্পড় মারা হচ্ছে, প্রথমে হচ্ছে হেলমেট পরা ছিল, হেলমেটের উপর দিয়ে সেখানে ডিম মারা হচ্ছে, কেউ কেউ হাত বাড়িয়ে তাকে মাথায় মানে আঘাত করার চেষ্টা করছে, ঘুষি মারছে, থাপ্পড় মারছে। এক পর্যায়ে তার হেলমেটও খুলে যায়, তখন সে আদালতের প্রাঙ্গণে ঢুকে যায়, ক্লাসিক্যাল গেট আটকে মানুষকে
তখন প্রতিরোধ করা হয়, অর্থাৎ মানুষকে আর ঢুকতে দেওয়া হয়নি। আর ফেরার সময় যেটি আছে যে তখন সেনাবাহিনীর সদস্যরা আসে এবং তখন আর কোনো সমস্যা হয়নি এবং তিনি চলে যান কারাগারে। কারাগারে ঢোকার সময় তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ধারণা করা যায় যে যেই আঘাতগুলো তার মাথার উপরে পড়েছে, হেলমেটের উপরে বা হেলমেট ছাড়া, তাদের মাথায় আঘাত পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে না, তিনি মাথায় আঘাত পাননি, তিনি আঘাত পেয়েছেন শরীরের নিচের অংশে, তার অন্ডকোষে আঘাত লেগেছে। এই অন্ডকোষে আঘাত করলো কে, কোথায়? আদালত চত্বরে তো ভিডিও পরিষ্কার যে সেখানে অন্ডকোষে আঘাত করার মতন পরিস্থিতি ছিল না, কেননা চারিদিকে পুলিশ ছিল। কেউ ভিতরে ঢুকে যে লাথি মারবে সেটাও হয়নি। আমার একটি ব্যক্তিগত ধারণা যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু 2 দফা হামলার শিকার হয়েছে। একটা আদালত চত্বরে যেটা প্রকাশ্যে সেটা সবাই দেখেছেন, সেখানে সবকিছু তার উপর দিয়ে গেছে, কিন্তু নিচ দিয়ে যেটা গেছে সেটি সম্ভবত সীমান্তের ওপারে। খেয়াল করেন, শামসুদ্দিন মানিক কিন্তু নিজেই ওই বিজেপির সদস্যদেরকে জামা উঠিয়ে দেখানোর চেষ্টা করছিল যে তার আঘাত কোথায় লেগেছে। তো সম্ভবত তিনি শরীরের নিচের অংশের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিজেপি সদস্যরা সেটা যেতে দেয়নি। ফলে পুরো তিনি যে শরীরটা খুলে দেখাচ্ছিলেন সেই পুরো খোলা শরীরটা দেখা সম্ভব হয়নি। তো এবং তিনি নিজে বলেছেন যে যখন নাকি তিনি সীমান্তের ওপারে গেলেন তখন 2 জন তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয়, সেটা 60 থেকে 70 লাখ টাকা। তখন তাকে তিনি নিজে মুখে বলছেন যে তাকে তারা মারধর করে, তাকে বেশ মারধর করে এবং মারধর করে ওই টাকা পয়সা নিয়ে যায়। টাকা পয়সা নেওয়ার পরে তার কাছে কি ছিল তখন তিনি বলছিলেন 2টা পাসপোর্ট আছে, একটা ব্রিটিশ একটা বাংলাদেশি, আছে 40,000 টাকা, আর এই মোটামুটি। তো বোঝা যাচ্ছে যে তারা টাকার উপর টার্গেট করেছে। ওই টাকা কেড়ে নেওয়ার সময় তাকে যখন আঘাত করেছে, আমি ধারণা করি তখনই হয়তো তার নিচের অংশে তারা আঘাত করতে পারে তাকে কাবু করার জন্য। এই কারণে ঠিক আদালত চত্বরে যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন তা হয়নি। যাই হোক, তারপরে আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠিয়েছে। কারাগারে ঢোকার আগে যে প্রাথমিক পরীক্ষা হয় তখন দেখেছে যে তার অবস্থা ভালো না, তখন তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে, কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার সময় পাঠানো হয়। সেখানে দেখা যাচ্ছে যে শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার অন্ডকোষে আঘাত লেগেছে। রাতে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছেন। সিলেটের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি মানিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে আদালত নির্দেশনা দিয়েছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকের একটি অন্ডকোষে আঘাত লেগেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে। রাত 11টার দিকে তাকে হাসপাতালের 2য় তলার আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনাটা। তাহলে বোঝা যাচ্ছে যে 2 দফা হামলার কোনো একটা অংশে তিনি ওই তার শরীরের নিচের অংশ বা অন্ডকোষে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবং একটা দৃশ্য তো আমরা পরিষ্কার, যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখলে যে সেখানে হয়নি এরকম কোনো লাথি মারার কোনো দৃশ্য ছিল না, যা গেছে তার মাথার উপর দিয়ে। বাকি বন্দীদের ক্ষেত্রে আদালতে নেওয়ার সময় যেটা আমরা সালমান এফ রহমান বা আনিসুল হক তাদের ক্ষেত্রে দেখলাম, তার ক্ষেত্রে তেমনটাই দেখেছি। তাহলে সীমান্তের ওপারে হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই সীমান্তের উপরে যারা আঘাত করলো, এই পরিস্থিতিটা তৈরি করে দিল কে? এটা কিন্তু তৈরি করে দিল বিচারপতি মানিক নিজে। তিনি একজন বিচারপতি, তিনি আইন কানুন সম্পর্কে জানেন। যে তার নামে কিন্তু তখনও পর্যন্ত সম্ভবত কোনো মামলা হয়নি। আচ্ছা, মামলা না হওয়ার পরও তিনি পালিয়ে গেলেন কেন? আচ্ছা, তিনি যদি নিরাপত্তা জনিত কোনো সিকিউরিটি অভাব বোধ করছিলেন, তাহলে তিনি সরাসরি পুলিশকে ফোন করতে পারতেন। পুলিশের কাস্টডিতে যদি থাকতো তিনি, তাহলে এরপরে যদি কোনো ঘটনা ঘটতো তাহলে পুরো দায় কিন্তু রাষ্ট্র, সরকার, পুলিশের। তাহলে তিনি যে বিপজ্জনক পথ দিয়ে পাড়ি দিলেন, আইনটাকে একদম লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশের দায়ে, সেখানে তো ভারতেও তিনি তাকে অনুপ্রবেশের দায়, অবৈধ অনুপ্রবেশের দায় তার বিরুদ্ধে মামলা করে আটক করে তাকে তো কারাগারে পাঠাতে পারতেন। তিনি একটা বিচারের লোক হয়ে, আইনের লোক হয়ে তিনি কেন বেআইনি কাজ করলেন? এটা আমার কাছে প্রশ্ন। কেন তিনি এইরকম নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলেন? দেখেন, আরেকজন ইসাক আলী খান পান্না, ওই একই আশেপাশের। এটা ওনারটা করেছে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় বিচারপতি মানিকের। আর ওই ইসাক আলী খান পান্নার মেঘালয় ওই দিয়ে যাওয়ার সময়, এবং তিনি চলেও গেছেন। তারপরে ওখানে যেহেতু পাহাড়ি এলাকা, তিনি পাহাড় অতিক্রম করার সময়
হয়তো সেখান থেকে পড়ে গেছেন, অথবা দূর থেকে বিএসএফ মানে গুলি করেছে। মানে এটাও দেখেন নিজেকে কিভাবে মানে এক পুরো বিপদের মধ্যে ঠেলে দেওয়া, যে বাঁচতে যে আসলে বাঁচতে পারলেন না। আবার যাদের ভয়ে তিনি পালিয়ে গেলেন তারা কিন্তু তার জীবনের জন্য হুমকি হলো না, হুমকি হলো আর একটা অজ্ঞাত জায়গা, যেটা নিজে নিজে জীবনকে বিপন্ন করলেন ওই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে যে, অথবা বিএসএফ এর গুলিতে। বিচারপতি মানিকের অবস্থাও কিন্তু তাই হলো, যে বাংলাদেশ সীমান্তের ওপারে যে তিনি আঘাতপ্রাপ্ত হলেন, ওই আঘাতে তিনি মারাও যেতে পারতেন, অথবা বিএসএফ যদি গুলি করতো, বিএসএফ তো সরাসরি ওনারাই এটা শিখাইছেন, গুলি করো, কোনো সমস্যা নেই, আমরা কোনো প্রতিবাদ করবো না। এবং গত 15 বছরে অসংখ্য মানুষের প্রাণ ঝরেছে, একটা প্রতিবাদও করেনি, তো ওনার জীবনটাও কিন্তু যেতে পারতো। তো সব মিলে চিন্তা করেন আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো, তার মানে অনেক দিক দিয়ে বিশ্লেষণ করে দেখা যায় যে আসলে ওনারাই এই পরিস্থিতিটা তৈরি করবে। একটা হলো যে আপনি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের পথটা রুদ্ধ করছেন, ওটা রুদ্ধ করলে ওটা যদি ভেঙে যায় তাহলে ওটার একটা তীব্রতা হয়, সেই তীব্রতায় তখন নিয়ম কানুনের কোনো বালাই থাকে না, অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, যেটা আদালত চত্বরে টের পাচ্ছেন কিল চল লাথি ঘুষি খাওয়ার মধ্য দিয়ে। আর একটা হলো এই যে এইভাবে পালিয়ে যেতে হয়। তো শেখ হাসিনা নিরাপদে পালিয়ে গেছেন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তো সবাইকে তো আর এই ব্যবস্থাপনা করা যাবে না। তো এবং এটা যদি যুদ্ধ হইতো তাহলে আমেরিকা বড় বড় প্লেন পাঠাতো সেই আফগানিস্তানের মতন, ওই প্লেনে করে যাওয়া যেত। এদের দায়িত্ব তো কেউ নেবে না, ভারতও নেবে না, আমেরিকাও নেবে না। আফগানিস্তানের যুদ্ধ হয়েছে, সেখানে আফগানিস্তানের যারা ওই আমেরিকা সমর্থিত সরকারের লোকজনের দায়িত্ব তারা নিছে, এবং তারা যত মোটামুটি সবাইকে নিয়ে পার করছে। এদের দায়িত্ব তো কেউ নেবে না। এবং দেখেন না, এখন শেখ হাসিনার দায়িত্ব কেউ নিচ্ছে না। যাক, শেষ কথা হলো যে এটাও একটা রহস্য থেকে গেল যে শামসুদ্দিন চৌধুরী মানিকের যে নিচের অংশ শরীরের, সেই অংশে কি আঘাত করলো, এটাও কিন্তু একটা অস্পষ্ট থেকে গেল। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায় কম হয়েছে। যদিও যে কয়েকজন মানুষ মারা গেছেন সেটা আমরা কোনোভাবে নিতে পারি না, একটা মৃত্যু হওয়ার কোনো কারণ ছিল না। শুধুমাত্র আমরা একটু সতর্ক থাকলে, আমাদের আবহাওয়া বিভাগ, আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করত, ভারত যাই চাক না কেন আমরা বেটার কমব্যাট করতে পারতাম। এর সাথে আমরা মনে করি যে মানুষের সম্পদের ক্ষতি হয়েছে, দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সবকিছু ভেসে গেছে। এই ক্ষতি বিরাট, এই সম্পদের ক্ষতি তাদের জন্য অনেক কিছু। এটা কিভাবে রিকভার্ড হবে আমরা আসলে জানি না, কিন্তু এর মধ্যেই এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে। এই বন্যাটাকে আমরা ওই দিক থেকেও যদি মনে করি, কোনো একদিন এই বন্যার ইতিহাসকে ওই দিক থেকেও দেখা হবে, আমি বিশ্বাস করি। এই সৌন্দর্য হচ্ছে এই বন্যার মধ্য দিয়ে আমরা দেখলাম বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠছে, আমরা নাগরিক হয়ে উঠছি, ট্রুলি তাই। আসবো এই জায়গায়, কিন্তু এর আগে আওয়ামী লীগ সময়ের একটা কথা আমার খুব মনে পড়ে। আওয়ামী লীগ শাসনের সবচেয়ে খারাপ বিষয়টা কি ছিল? আমি প্রায় বলি, আমরা প্রায় সব মানুষ আওয়ামী লীগের সময় আর ঠিক নাগরিক ছিলাম না। এই যে আমরা একটা রাষ্ট্রের নাগরিক, যে রাষ্ট্রের ওনারশিপ আছে আমার, আমি ওই রাষ্ট্রকে ওন করি, এটা আমার রাষ্ট্র, এটা আমার দেশ, এটা 17 কোটি বা 18 কোটি ভাবে এক ভাগের মালিক আমি। শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান যতটুকু ওন করেন, আমিও ততটুকু ওন করি। এই একটা বোধ যে থাকা, এই বোধটা শেষ হয়ে গিয়েছিল। এই দেশটা হয়ে গেছিল আওয়ামী লীগের দেশ, আর বাকি সব মানুষ, আমরা কথায় বলি না ধৈঞ্চা, আমরা ধৈঞ্চা হয়ে গেছিলাম। আমাদেরকে ওই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের লোকজনের মুখে ঠোঁটে বিদ্রুপের হাসি আমরা দেখতাম। তারাই মানুষ, আমরা নই, আমরা ওন মানুষ। ফলে রাষ্ট্রকে আমরা ওন করছিলাম না। এবং খেয়াল করলে আমরা দেখব, এমন হয়েছে আওয়ামী লীগের সময় বাংলাদেশ যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নেগেটিভ পরিস্থিতিতে পড়েছে, মানে কি এক অবিশ্বাস্য ব্যাপার। আমার দেশ কাগজে কলমে, ওইটা সময় আমাদের দেশ ছিল না, কাগজে কলমে আমার দেশ দুর্নীতিতে এই হয়, অন্যান্য খারাপ জায়গায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সে খারাপ করে, আমরা ওই দেশের চাইতে পিছিয়ে আছি, আমরা উগান্ডা চাইতে খারাপ করছি, আমরা পাকিস্তানের চাইতে খারাপ করছি। এগুলো নিয়ে আমরা অনেকেই আনন্দ প্রকাশ করেছি। আমি নিজেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, লিখেছি, বলেছি। এবং রাষ্ট্রের এই যে একটা সংকটের জায়গায় যাওয়া, খারাপের দিকে যাওয়া, এটাকে আমরা টু সাম এক্সটেন্ট সেলিব্রেট করেছি, কারণ ওটা আওয়ামী লীগের দেশ হয়ে গিয়েছিল, ওটা আমাদের দেশ ছিল না তখন। যে আওয়ামী লীগকে আমরা বিপদে ফেলার জন্য, চাপ তৈরি করার জন্য ওটা দেখাতাম যে তুমি দেশকে এই করেছো, এটা তোমার দেশ, তুমি এই করেছো। এই একটা দিক কিন্তু ছিল, সিরিয়াসলি ছিল। আমরা আমাদের দেশ মনে করছিলাম না, যেখানে যেটা হচ্ছিল একইভাবে।
বহু ক্ষেত্রে হয়েছে। এবং আমরা একটা জিনিস মনে করতে পারি যে বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট শুরু হলো, বিশেষ করে ডলার ক্রাইসিস শুরু হলো, অনেকে আমাকে এই প্রশ্ন আমার ভিডিওতে করেছেন, আমি যখন টিভি টক শোতে গেছে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে কিনা। আমি প্রথম থেকে একটা কথা বলেছি, বাংলাদেশ আসলে শ্রীলঙ্কা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শ্রীলঙ্কার পর্যায়ে যাবে না। কেন যাবে না এটা অন্য আলোচনা, কিন্তু যেটা বলছি যে মানুষ মনে করছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ও তারপরও হাসিনা রেজিমের পতন হোক। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলে কিন্তু হাসিনার এবং তার বিরাট একটা যে লোকজন আছে যারা তার সাথে ছিলেন তাদের কিছু আসতো যেত না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এমন পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন, সেটাতে তাদের বহু প্রজন্ম, মানে আমি শেখ হাসিনার ফ্যামিলির কথা বলছি না, অনেক নিচু টায়ারে যে কেউ, তাদের বহু প্রজন্ম অসাধারণ জীবন কাটিয়ে যেতে পারত। দেশ যদি শ্রীলঙ্কা হয়ে যেত বিপদে পড়তাম আমরা। তারপরও আমরা অনেকে চেয়েছি দেশ শ্রীলঙ্কা হোক, শেখ হাসিনার রেজিমের পতন হোক। তার মানে ওই রাষ্ট্রটা শেখ হাসিনার রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রটা আমরা ওন করছিলাম না। এই বন্যায় দেখলাম আমরা আসলে এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আমরা রাষ্ট্র মনে করতে শুরু করেছি। এটা শেখ হাসিনার একটা মধ্যযুগীয় সাম্রাজ্য না, এটা একটা রাষ্ট্র, এটা একটা রিপাবলিক এবং আমরা এর নাগরিক। এই বোধেরই কি চমৎকার সব বহিঃপ্রকাশ। মানুষ দল বেঁধে নৌকা, স্পিডবোট নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন এলাকায় যাইতে শুরু করেছেন। রীতিমতো জ্যাম লেগে গেছে, মানে প্রথম দেখা যাচ্ছিল যথেষ্ট বোট ছিল না। এই যে আমরা বললাম আমাদের ধারণা তুলনায় মৃত্যুর সংখ্যা আসলে অনেক কম, এই অবিশ্বাস্য চেষ্টার ফসল সেটা। কি অসাধারণভাবে ফেসবুকে প্রত্যেকটা নিডি মানুষের তথ্য আছে, মানুষ ছড়িয়ে দিচ্ছে, মানুষ ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। বিদ্যুৎ নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, এর মধ্যেও মানুষ তার রেস্কিউ অপারেশন করেছে। দারুণ সব সংস্থা তাদের ত্রাণের কাজে নেমেছে অনেক রকম। এর মধ্যে আমাদের বিভিন্ন রকম এনজিও আছে, ধর্মীয় এনজিও, ধর্মের বাইরের এনজিও চমৎকার ভাবে কাজ করেছে। মানুষ তার নিজের দান কিভাবে পৌঁছে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। গতকাল একটা আলোচনা সভায় গিয়েছিলাম এবং সন্ধ্যার সময় আমি যখন সেখান থেকে নামি বেরোই, দেখি এক এলাহির কাণ্ড। ট্রাকের পর ট্রাক আসছে, ত্রাণ নিয়ে আসছে। আমরা দেখছি এক এক দিনে কোটি টাকা টিএসসিতে জমা হচ্ছে। আমি দেখলাম আসুন্না ফাউন্ডেশন সম্ভবত একদিনে 20 কোটি টাকা চাঁদা পেয়েছেন। এবং একটা তথ্য আমাদের সামনে অসাধারণভাবে আসলো, একটা মন্দির তাদের পূজার বাজেট কাটছাট করে ডোনেট করবে, আসুন্না ফাউন্ডেশনে তারা ডোনেট করেছেন। আমরা এইরকম একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, এই রকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বহু শত্রু, বহু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ সেটা বাংলাদেশের বাইরে দেখাতে চাইবে যে এখানে এক বিভৎস পরিস্থিতি আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। কিন্তু না, আমরা এইরকম একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কথাটা বলছিলাম, এই যে মানুষ ঝাঁপিয়ে পড়লো, এই এক অভাবনীয় ব্যাপার। আমরা এইভাবে যদি চিন্তা করি, এই ঘটনাটার সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ঠিক এই পরিস্থিতি কি হতো? আমি এটা মানতে প্রস্তুত যে আওয়ামী লীগ থাকলেও এই দরিদ্র মানুষগুলোই বিপদে পড়তো। ওদের প্রতি আমাদের ফিলিং আসা উচিত ছিল। আমরা অনেকে সেটা রেসপন্ডও করতাম, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মারাত্মক যে এনথুজিয়াজম আমাদের এখন দেখতে পাচ্ছি, এই যে দুর্দান্ত উৎসাহ, উদ্দীপনা দেখতে পাচ্ছি, আমি ধারণা করি সেটা হয়তো পেতাম না। এই উদ্দীপনা আসলে নাগরিক হয়ে ওঠার উদ্দীপনা। আমি নাগরিক, আমি রাষ্ট্র ওন করি, এই রাষ্ট্রে আমার বলার জায়গা আছে, আমি বলতে পারি, আমি করতে পারি। এবং আমি স্বপ্ন দেখি অল্প কিছুদিন বা আরো কিছুদিন পর আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো, আমি তাকে পাল্টাতে পারবো, আমি তাকে চাপ দিতে পারবো আমার জন্য এটা করো, ওটা করো। আমি দেখতে চাইতে পারবো এমন সরকার আসছে যার কেন্দ্রে মানুষ, নাগরিকরাই প্রধান। ওর যাবতীয় প্রকল্প, সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক বা অন্য কিছু হোক, তার কেন্দ্র হচ্ছে মানুষকে ভালো রাখা। যখন আমরা নিজেদেরকে ইভ্যালুয়েটেড দেখতে পাই, যখন আমরা নিজেদেরকে মূল্যায়িত দেখতে পাই, তখন সেই যে উদ্দীপনা, উৎসাহ হয়, সেই যে অনুভূতি হয়, সেই অনুভূতির সাথে কিছুরই তুলনা হয় না। কোনোভাবেই এরকম একটা বন্যা হোক আমরা চাইতাম না। কিন্তু এই খুব খারাপ একটা দিকও এই অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করে গেল। আমাদের গণ অভ্যুত্থানের খুব অল্প দিনের মধ্যেই ঘটনাটা ঘটলো, 2 সপ্তাহের মাথাতেই। এই 2 সপ্তাহের মাথাতেই ঘটে যাওয়া এই ঘটনাটা আমাদের একটা পরীক্ষা দিল। এই পরীক্ষায়
সরকারের কিছু জায়গায় ভুলভ্রান্তি আছে এবং আমি বলেছি যে সরকার এখনো আসলে তার সংস্থাগুলোর উপরে সেই অর্থে নিয়ন্ত্রণ আনতে পারেনি। তো আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখবো না, কিন্তু জনগণের সামনে যে পরীক্ষায় এসে হাজির হয়েছিল সেই পরীক্ষায় জনগণ অসাধারণভাবে উতরে গেছে। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা রাষ্ট্র হয়ে উঠছি, আমরা নাগরিক হয়ে উঠছি।